উত্তরাঞ্চলের কয়েক জেলায় মধ্যরাতে প্রলয়ঙ্কারী ঝড়, বজ্রপাত আর ভারী বৃষ্টিতে লন্ডভন্ড দিনাজপুর, রংপুর, নীলফামারী। বাড়িঘর দৌড়ো ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। কিছুক্ষণের মধ্যেই পটুয়াখালীর দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। হজ বরল রাজধানীর গণপরিবহন ব্যবস্থা, ভাড়া নৈরাজ্য সহ নানা অভিযোগ যাত্রীদের, সেবা নিশ্চিতে ডিজিটালাইজেশনের পরামর্শ। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেন, এটা আপনাদের অজুহাত। অবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে অবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণ, ঘটনাস্থলে একজনের মৃত্যু, অপরজন গুরুতর দগ্ধ। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস লিকেজ। মধুমাসে মৌসুমি ফলের সমারোহ, চট্টগ্রাম সহ বিভিন্ন বাজারে বেড়েছে দেশীয় ফলের চাহিদা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গত রাত 1:30টার দিকে রংপুর, কুড়িগ্রামের একাংশ দিনাজপুরের ঝড় শুরু হয়। এ সময় বজ্রসহ বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। দিনাজপুর শহরের রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। বালুয়াডাঙ্গা মোড় হয়ে গড়ে শহীদ ময়দানের আশপাশ এবং কলেজ মোড়, সুইহারি, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটিও। অনেক এলাকা রয়েছে বিদ্যুৎহীন অবস্থায়। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। ঝড়ে লিচু ও আমের বাগানও তছনছ হয়ে গেছে। পাকা ধান পড়েছে ক্ষতির মুখে। সড়ক থেকে গাছপালা সরানোর কাজ চলছে এই মুহূর্তে। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়, বাড়িঘর দৌড়ো ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। কারেন্টও ওই জন্য নাই, কারেন্ট ছাড়া তো আরো মুশকিল অবস্থা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুল হক। তার মাধ্যমে জানবো বিস্তারিত। মাহফুজুল, একটু জানাবেন দিনের আলোয় কেমন দেখছেন শহরের ক্ষয়ক্ষতির চিহ্ন এবং সেটি কি পরিমাণে রয়েছে সেটি একটু জানাবেন, এবং উদ্ধার কার্যক্রমে কারা অংশ নিচ্ছেন সেটিও একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। আপনি যেমনটি বলেছেন, আসলে গত কয়েকদিন আগে দিনাজপুর অঞ্চলের মানুষ টিভির সুবাদে আসলে রিমালের তাণ্ডব দেখেছিল, কিন্তু গতকাল রাতে দিনাজপুরের উপর দিয়ে যেই ঝড় বয়ে গেছে, এই ঝড়ে ভোর হওয়ার পরেই যে সূর্যের আলো ফুটার পরপরই যে আপনার দিনাজপুরে রিমালের চেয়েও মনে হচ্ছে বড় ধরনের কোন তাণ্ডব ঘটে গেছে। আপনাকে একটু দেখাতে চাই, আমরা দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা জজ কার্যালয়ের সামনে অবস্থান করছি। এই কার্যালয়ের সামনে যে 11,000 ভোল্টের যে বিদ্যুৎ পিলারটি আছে, এই পিলারটি কিভাবে ভেঙে পড়েছে। এই পিলারটি ভেঙে পড়ার কারণে এই অঞ্চলের পুরোপুরি বিদ্যুৎ লাইন এখন বিচ্ছিন্ন হয়ে আছে। আবার পাশাপাশি এই যে এর পাশেই যে একটি মার্কেট রয়েছিল, এই মার্কেটটি আসলে অত্যন্ত জমজমাট এবং এই মার্কেটের যে বিভিন্ন ছোট ছোট দোকান ছিল, এই দোকানগুলির উপর ভেঙে পড়েছে। এই দোকানগুলি এই কারণে বন্ধ রয়েছে, আমরা ভিতরের অংশে যেতে পারছি না। আসলে দিনাজপুরের পুরোপুরি চিত্র এইটি। আমি একটু আগে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ কথা বললাম, তিনি যেমনটি জানালেন, দিনাজপুরে আসলে দিনাজপুর রংপুর হাইওয়ে রোডটি বন্ধ হয়ে গিয়েছিল গাছ পড়ে। রাতের মধ্যেই ফায়ার ব্রিগেডকে সাথে নিয়ে তিনি এই রাস্তা পরিষ্কার করেছেন। আবার আমরা সকাল থেকেই এই বিভিন্ন মাঠে রয়েছি, কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই এলাকাগুলোতে যাচ্ছি। সেখানে যে যেমনটি দেখেছি, ফায়ার ব্রিগেড আসলে জেনারেটর নিয়ে এবং করাত নিয়ে তাদের গাছ কাটতেছে, এবং এই গাছ কাটার কারণেই রাস্তাগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতেছে। বিদ্যুৎ বিভাগ বলেছে গাছগুলি কেটে ফেলার পরেই বিদ্যুৎ লাইনগুলি সঞ্চালন করার চেষ্টা করা হবে। রেজা, জি, সম্মিলিতভাবে সেই কার্যক্রমগুলো সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম মাহফুজ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তাওহিদ মিথুন। তার মাধ্যমে জানাবো বিস্তারিত আপনাদেরকে। মিথুন, ঘূর্ণিঝড়ের পর কলাপাড়ার চিত্রটি আপনি কেমন দেখছেন সেটি একটু বিস্তারিত জানতে চাই। একই সাথে প্রধানমন্ত্রী সেখানে কটা নাগাদ ফিরতে পারে এবং তার সফরকে ঘিরে কি ধরনের আয়োজন সেখানে নেওয়া হয়েছে? আসলে ঘূর্ণিঝড়ে তো আপনারা জানেনই যে এই ঘূর্ণিঝড় রিমাল সেটি যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টি তার মাধ্যমে 13টি জেলার 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আসলে সবচেয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী এলাকার মানুষ। এখানকার প্রায় 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয়রা বলছেন। 3.5 লাখ মানুষের মধ্যে এই কলাপাড়া সহ যে এই কলাপাড়া উপজেলা সহ আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কলাপাড়ায় 350-র মতো বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়েছে, যেগুলো অস্তিত্বই নেই। 1800 বাড়ি বসত বাড়ি যেগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা। এখানকার প্রায় 3.5 লাখ মানুষ সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত। সেই ধাক্কা তারা সামাল দিচ্ছেন। ঠিক ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ঠিক 4 দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যে সফরটি রিমাল দুর্গত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তিনি আসছেন সেটি হচ্ছে এই কলাপাড়ায় এবং এই কলাপাড়া যে খেপুপাড়া বোঝারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠ, সেখানে প্রধানমন্ত্রী আসবেন। তার আগে তিনি আসলে হেলিকপ্টারে এখানকার যে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত বরগুনা এবং পটুয়াখালী সেটি পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারপর এখানে আসবেন। এসে এখানকার যে ক্ষতিগ্রস্তরা রয়েছেন তাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং হয়তো তিনি পরবর্তী মোকাবেলায় যে এখানকার স্থানীয়দের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তিনি কিছু নির্দেশনা বা ঘোষণা দিবেন। রেজা, সেই সমস্ত খবর আপনার মাধ্যমে পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ মিথুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। জৈন্তাপুর উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 169 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকেছে উপজেলা সদরে। নতুন করে প্লাবিত জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। জকিগঞ্জে অমল শীদ পয়েন্ট কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সারি ও গোয়াইন নদীতেও। যান চলাচল বন্ধ শালটিকর গোয়াইনঘাট রুটে। পরিস্থিতি বিবেচনায় সবাইকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। রিপন, বিভিন্ন এলাকা তো ইতিমধ্যে প্লাবিত হওয়া শুরু করেছে। মূল শহরে কি পানি ঢুকেছে কিনা একটু জানাবেন এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা? রেজা, আসলে মূল শহরে এখন পর্যন্ত পানি প্রবেশ করেনি। এর মূল কারণ হচ্ছে এখনো কিন্তু সুরমা নদীর পানি সিলেট যে পয়েন্ট রয়েছে, নগরীর পাশের যে পয়েন্টটি রয়েছে, সেখানে এখনো বিপদসীমার প্রায় 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু সীমান্তবর্তী যে সকল উপজেলা রয়েছে, বিশেষ করে 4টি উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ, এই 4টি উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আজ। গতকাল থেকেই পানি বৃদ্ধি যে হার ছিল সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং গত প্রায় যদি বলি যে গত 12 ঘন্টায় এখানকার যে পানি বৃদ্ধি পেয়েছে প্রায় 60 সেন্টিমিটারের মতো। বুঝতেই পারছেন যে এখানকার মানুষ এই অঞ্চলে, এটি কানাইঘাটের একটি এলাকা, এই অঞ্চলের মানুষ বলছেন যে 2022 সালের যখন ভয়াবহ বন্যা ছিল সে সময় এখানে পানি উঠেছিল। 23 সালে এখানে কিন্তু সাধারণত এই এলাকায় পানি উঠে না, কিন্তু এবার গতকাল থেকেই এই এলাকার বেশ কিছু নিচু এলাকায় মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। এখানকার লোকজন বলছিলেন যে তারা খুবই কঠিন দিনের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছে। কারণ হচ্ছে প্রতিনিয়ত পানি বাড়তে শুরু করেছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন স্থানে তারা পরিদর্শন করছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক জৈন্তাপুর উপজেলায় রয়েছেন। আমরা পরবর্তী বুলেটিনে হয়তো তার কাছে জানতে পারবো বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। সেই খবর আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ রিপন। আপন করেছে যমুনা নদী।
হু হু করে বাড়ছে পানির উচ্চতা, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ভাঙন। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের 1.5 কিলোমিটার এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হলেও তা আজও শেষ হয়নি। অবিলম্বে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রমত্তরূপে যমুনা নদী তীব্র স্রোতের সাথে যোগ হয়েছে নদী ভাঙন। গেল 2 সপ্তাহে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই। হুমকির মুখে নদী তীরবর্তী 1.5 কিলোমিটার এলাকার বাসাবাড়ি, বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন আমারে নিরুপায় কোনে যে আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানা নাই। বাড়িঘর ভাঙিয়ে দিতেছে, তাহলে এখন আমরা কি করব? আমরা কি করে খাবো এখন? যদিও নদী ভাঙন থেকে এসব এলাকা রক্ষায় 650 কোটি টাকা ব্যয়ে 2019 সালে ডান তীর রক্ষা প্রকল্প হাতে নেয় সরকার। সিসি ব্লক দিয়ে নদী তীরে নির্মাণ করার কথা ছিল রক্ষা প্রকল্পটি। তবে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের সমন্বয়হীনতায় 6 বছরও সেই কাজ হয়নি। খালি শুনি যে এত দেহের বাজেট কাম করতেছে না, মনে করে এমন করে বস্তা নেই ও মুড়া ফেলায় না। পানি উন্নয়ন বোর্ড জানায় আরও 1 বছর বৃদ্ধি হবে প্রকল্পের মেয়াদ। ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দ্রুত তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে ভাঙন কবলিত এলাকা রক্ষার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। সেই ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। রাব্বি, বিস্ফোরণের প্রকৃত ঘটনা কি জানা গেছে কিনা একটু জানাবেন, এবং কি বলছে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। 6:43-এর দিকে আগে পরে হয়েছে ফায়ার সার্ভিসের যে তথ্য, সেটি 6:43-এর পর তারা জানতে পেরেছেন যে এই যে ভবন, আমার পেছনে যে 3তলা ভবনটি, এই ভবনেই এই বিস্ফোরণটি। এই ভবনের নিচতলা থেকে বিস্ফোরণের সূত্রপাত, এবং নিচতলা আসলে নিচের যেই রুমে যারা বাসিন্দা ছিল, শান্তা নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। সেই সঙ্গে এই ভবনের যে প্রধান গেট, সেই গেটটি উড়ে গিয়ে পাশে থাকা যে বিসমিল্লা কাবাব ঘর, একটি হোটেল, সেই হোটেলের একজন হোটেল বয় সুলাইমান, তিনি ঘটনাস্থলে মারা যান। এখানে বাড্ডা থানার অফিসার ইনচার্জ তিনি আছেন, তার কাছ থেকে একটু জানি যে এখন পর্যন্ত আহত নিহত কতজন? আমরা এখন পর্যন্ত একজন নিহত আর একজন আহত অবস্থা আছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন। কি জানলেন কেন এই বিস্ফোরণ, বা হঠাৎই বা কেন এইভাবে বিস্ফোরণ হবে? আসলে বিস্ফোরণ আপনারা যেটা জেনেছেন, আমরা এই সংবাদ পেয়ে এসেছি। এখনো পর্যন্ত আমাদের এক্সপার্ট যে টিম, তারাই বলতে পারবেন যে আসলে কি কারণে, কি সুনির্দিষ্টভাবে ওনারাই বলতে পারবেন। তবে যেটা আমরা দেখেছি, বিকট একটি দুর্গন্ধ ছড়াচ্ছে ভিতর থেকে। যার ধারণা যেটা আসলে কোনো গ্যাস, এখানে আসলে কোনো ভেন্টিলেশনও ছিল না, গ্যাস থেকে হয়তো এটা বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তারপর এটা এক্সপার্ট টিম সময় মতো হয়তো জানাবে আমাদেরকে। যেটা শুনছিলেন যে আসলে গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। আমরা একটু বিস্ফোরণের যেই সূত্রপাত, সেইখানে একটু যেতে চাই। যে ভবনের নিচতলায় বিস্ফোরণ, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে পুরো বিল্ডিংটি আসলে তাদের যে পুরো অবস্থা। রাব্বি সিদ্দিকী, আপনার মাধ্যমে দেখছিলাম আমরা সেই চিত্রগুলো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রাজধানীর ঢাকায় যাতায়াতের সহজ ও বহুল ব্যবহৃত পরিবহন বাস, কিন্তু সেটি নিয়েই রাজ্যের অভিযোগ। নগরীতে অনিয়ম করেই চলাফেরা করছে বাস। ভাড়ার নৈরাজ্য, ওয়ে বিলের নামে বেশি টাকা আদায়, চলছে চেকার পদ্ধতিও। এই স্বেচ্ছাচারিতা বন্ধে সরকার ই-টিকিটিং সিস্টেম চালু করলেও দেখেনি আলোর মুখ। গণপরিবহনের নানান অভিযোগ তুলে ধরেছেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম।
ঢাকা। এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে যাত্রী যাতায়াতের অন্যতম ভরসা এই বাস, কিন্তু এই গণপরিবহনই এখন গণভোগান্তি আর গণ অসন্তোষের কারণ। বাস্তব পরিস্থিতি দেখতে রাজধানীর মালিবাগ থেকে এমন একটি বাসের যাত্রী হলো যমুনার টিম। এখানে ফার্মগেট নামবো, 20 টাকার ভাড়া 30 টাকা নিয়ে গেছে। গাড়িতে উঠলেই 10 টাকা। এখন আমরা বাধ্য, না দিলে যাইলে যান, না যাইলে আপনারা নেমা যান গাড়ি থেকে। 40 লোকের মধ্যে আমি অপমান হইলাম, যার জন্য আমি 5 টাকার চিন্তা না করে টাকাটা দিলাম। তাদের ভাড়ার যে সিন্ডিকেট সব মিলাই দিলে মানে প্রত্যেকটা মানুষ তাদের কাছে জিম্মি। যাত্রাপথে হেলপার কন্ডাক্টরের সাথে লেগেই থাকে কথা কাটাকাটি, কখনো তা গড়ায় হাতাহাতিতে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আছে ভিন্ন যুক্তি। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেন, এটা আপনাদের অজুহাত। পাবলিক এত উঠে কেন? যেটা আমার গাড়ি ভরা, পুলিশ পারি, মুরব্বী বললো না তো, মুরব্বী ঠেললে কিভাবে উঠলো? যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে ভাড়ার নৈরাজ্য নিয়ে। ওয়েবিলের নামে বেশি টাকা আদায় ও চেকার পদ্ধতিও বন্ধ না হওয়া নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বন্ধ হয়নি ওয়েবিল? সরকার থেকে তো নিষেধ দিয়েছে, ঠিক আছে, এটা তো কোম্পানি চলতেছে শুধু মালিকের জন্য। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। ওবিল লইছে পারাপারি নাই, এদের ড্রাইভারের মালিকটা বেতন দেয়, আর ওবিল না থাকলে টার্গেট হয়, টার্গেট হইলে ড্রাইভাররা পারাপারি করে। অবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে অবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি 2022 সালে ওয়েবিল বন্ধের ঘোষণা দিয়েছিলেন। 2 বছর পার হলো, এখন পর্যন্ত ওয়েবিল প্রথা চালু রয়েছে। বাস শ্রমিকরা বলছেন, ওয়েবিল বন্ধ হলে সড়কে বাড়বে বিশৃঙ্খলা। অপরদিকে ওয়েবিলের নামে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে বাড়তি ভাড়া। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো পরিবহনগুলোতে চলছে চেকার পদ্ধতি। স্টপেজে বাস প্রতি 10 টাকা করে পায় চেকাররা। গাড়িতে কয়জন যাত্রী থাকে এটাই মূলত কাউন্টিং করা হয়। এই চেকে থেকে ওই চেকে নামবে 10 টাকার বেশি, স্টাফ তার থেকে ভাড়া নিতে পারবে না। এটা তো যাত্রীর কল্যাণ, মালিকের কল্যাণ, শ্রমিকের কল্যাণ, যার কারণে এটা করা হয়েছে। এদিকে সরকার ই-টিকেটিং চালু করলেও নিয়ন্ত্রণে আসেনি ভাড়া নৈরাজ্য। শুরুতেই কেন পজ মেশিনটা বের করেননি? শুরুতে বাইর করে এটা তো আমরা ভাড়া তো মুখস্থ আপা, বুঝতো না? আপনি তো প্রথমেই বলেন। তাহলে 5 টাকা নিয়ে ওই লোকটার সাথে কেন আপনার বাদলো? ভাড়া যদি মুখস্থ হয়। ওনার হয়তো মুখস্থ না, এটাই আমার তো মুখস্থ ভাড়া। টিকিট কাটা মেশিন দিয়ে এখানে কুলাইতে পারবো না। এ নিয়ে পরিবহন বিশেষজ্ঞ জানান, বাস মালিকদের মুনাফামুখিতার কারণেই ই-টিকেটিং সিস্টেম ফেল করেছে। কিন্তু সেবা নিশ্চিত করতে হলে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। গণপরিবহনটা একটা দরদ দিয়ে পরিচালনা করতে হয়, এটা সেবা খাত। সেক্ষেত্রে আসলে এটা টেকসই করার জন্য মনিটরিংটাই গুরুত্বপূর্ণ। 10% মুনাফা নিশ্চিত করেই কিন্তু ভাড়াটা নির্ধারণ হয়। এখানে লোকসানের কোনো সুযোগ নাই, তারপরে অতিরিক্ত ভাড়া কেন নিতে হবে? সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করার কথা থাকলেও মানছে না বাস মালিকরা। অপরদিকে ওয়েবিলের নামে বেশি ভাড়া নিচ্ছে জনগণের কাছ থেকে। কোনো কোনো বাসে পজ মেশিন থাকলেও নিচ্ছে নিজেদের মতোই ভাড়া। সব মিলিয়ে গণপরিবহনের কাছে জিম্মি, এমনটাই বলছে নগরবাসী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মধুমাসে চট্টগ্রামে এখন মৌসুমি ফলের সমারোহ। রসালো ফলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা বন্দরনগরী। বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া, তাই ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদাই বেশি। উৎপাদন এবং সরবরাহ পর্যন্ত পর্যাপ্ত হলেও এখনও দাম আসেনি সর্বসাধারণের হাতের নাগালে। চট্টগ্রামে কদমতলী গেলেই দেখা মেলে এমন চিত্র। গাড়িতে গাড়িতে আসছে তাল, তবে পাইকারিতে 5-6 টাকা দরে কিনে প্রতিটি তাল 4-5 গুণ বেশি টাকায় বিক্রি হচ্ছে খুচরায়। আমরা যখন খুচরা রেটে কিনতে যাই তখন অনেক বেশি পড়ে, 20-25 টাকা করে চলে যাচ্ছে। বাট এখান থেকে আমরা পাইকারি পাচ্ছি মোটামুটি 6-7 টাকা করে নিতে পারছি, এজন্য আমরা একসাথে নিয়ে নিচ্ছি আর কি। আমরা কয়েকজন মিলে আজকে এখান থেকে তাল নিয়েছি, পার পিস পড়ছে 6 টাকা করে, মানে একটু বেশি নেওয়ার কারণে দামটা কম এখানে আর কি। যারা খুচরায় নিয়ে যায় এখান থেকে 10 টাকা 8 টাকা কিনে নিয়ে যায়, তারা আবার 20 টাকা 15 টাকা 25 টাকাও বেচে। বড় তালগুলি 15 টাকা যদি নেই 30 টাকা বেচা হয়, 30-20 টাকা 15 টাকা লাভ হয়, খেতে যাতে যেরকম লওয়া যায়। স্টেশন রোডে পাইকারি বাজার ফলমন্ডিতেও মৌসুমি ফলের বিপুল সমাহার। বিশেষ করে আম্রপালি, হিমসাগর, গোবিন্দভোগ, বার্মিজ সহ নানা প্রজাতির আম আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। খুচরায় দাম বেশি, ফলে ক্রেতারা ছুটছেন পাইকারি বাজারে। হয়তো আমার 5 টাকা 10 টাকা বেশি হচ্ছে, ওরাও কিছু লাভ করতেছে, আমি আমার মন মতো দেখে আমি নিতে পারতেছি। যাচ্ছিলাম 70 টাকা করে পাইছি, এই জন্য আমার কাছ থেকে নিচ্ছি। আমাদের কিনে হইলো আপনার 55 টাকা,
এ 60, 70, 80 মানে যেরকম বেচতে পারে। খরচপাতি যায় আমরা বিক্রি করি আপনার 80 টাকা 70 টাকা। বাজার বাড়তেও পারে কমতেও পারে, এবং কি আমাদের কাঁচা এখন আস্তে আস্তে যে মালগুলো সাতক্ষীরা থেকে আমাদের থেকে পাইকাররা নিয়ে যায় যে 50 টাকা করে, ঠিক আছে। তো এখন ওরা বিক্রি করে 80 টাকা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাঁঠাল এবং আনারসের সরবরাহ পর্যাপ্ত, সে তুলনায় ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। এখন তো আনারস ভাই খাইতেছে না, আনারস এই যে আবহাওয়াতে বৃষ্টি হয়েছে দেখে আমাদের মাল সব পচে গেছে, আমার 2 গাড়ি আনারস পচে গেছে। একটু গরম তাই বাজারে চাহিদাও কম, যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয়, একটু বৃষ্টি পড়ে, পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, তখন কাঁঠালের বাজার দর অনেকটাই বেড়ে যায়। 15 টাকা 20 টাকার দর প্রতি কাঁঠালে ঘাটতি যাইতেছে। হ্যাঁ, আমাদের পুঁজি বেড়ে নিয়ে যাইতে পারে না, গাড়ি ভাড়া টাকাও হয় না অনেক সময়। বাজারে নতুন আসা লিচুর চাহিদা বেশি, কিন্তু মানভেদে প্রতি 100 লিচুর দাম 350 থেকে 500 টাকা শুনে পিছিয়ে যাচ্ছেন অনেকেই। 24-25 টাকা ক্যারেট কিনা পড়ে, 500 550-তে, বুঝছেন। আমাদের বাধ্য হয় 500 টাকা বেচতে। লিচুর বাজার আগুন হয়ে গেছে অনেক বেশি, সামনে লিচু আসবে আরো 2-1 দিন যাবে, তারপরে বোঝা যাবে কি লিচুর দাম বাড়বো না কমবো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।